ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকের এই ড্রামাটা অনেকটাই ডিফারেন্ট। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা সুয়ানকে দেখানো হয়, যে হসপিটালের বিছানায় অজ্ঞান অবস্থায় ছিল। ওর সামনে দুইজন নার্স কথাবার্তা বলছিল। সে তো সোল্ডার ফুজেনের ওয়াইফ, যার ওজন 200 কেজি। অন্য আরেকজন নার্স বলে, হ্যাঁ তুমি জানো সে ফুজেনকে বিয়ে করার জন্য কি করেছে। সে তো ইচ্ছা করে সোল্ডার ফুজেনের ভাইয়ের বিয়েতে গিয়েছিল, আর সেখানে সুযোগ বুঝে ফুজেনকেও ড্রাগ দিয়ে দিয়েছিল আর তার সাথে নাইট স্পেন্ড করেছিল। কিন্তু অবাক করা বিষয়, এত খারাপ করার পরেও সে গর্ভবতী হয়ে গেছে। দ্বিতীয় নার্স বলে, হ্যাঁ যদিও এই মেয়েটা অনেক বেশি খারাপ, কিন্তু আজকে সে নিজের জীবনের পরোয়া না করে গ্রাম প্রধানের ছেলের জীবন বাঁচিয়েছে। সুয়ানের জ্ঞান ফিরেছিল, তাই সেখান থেকে নার্সেরা চলে যায়। সেখানে সুয়ান ওঠে আর আমাদেরকে বলছিল, আসলে আমার নাম হচ্ছে সুয়ান। আমি তো 21 শতকে একজন স্কুল টিচার ছিলাম, কিন্তু আমি জানি না 3 মাস আগে কিভাবে আমি নোবেলে প্রবেশ করলাম। এই নোবেলে তো আমি একেবারেই কোনো নায়িকা না, ভিলেন চরিত্র। আমি একজন সাপোর্টিং ক্যারেক্টার, যে মেল লিডকে বিয়ে করার জন্য তাকে ড্রাগ দিয়েছিল। আমি নোবেলে আসার পর কিছু পরিবর্তন করব, তার আগেই সবকিছু ঘটে যায়। কারণ আমি সেই সময় ট্রাভেল করেছিলাম যখন আমি ফুজেনের বিছানায় ছিলাম তার সাথে। আর নোবেল মোতাবেক তো সুয়ান প্রথম রাত কাটানোর পরেই প্রেগনেন্ট হয়ে যায়, তাও আবার একটা না, দুইটা না, 4টা বাচ্চার সাথে। সেখানে ফুজেন ওর সাথে নাইট স্পেন্ড করেছিল, তাই ওকে বিয়ে করে। কিন্তু বিয়ের পরপরই সে আসল সুয়ানকে ছেড়ে তার কাজে চলে যায়। আর আসল সুয়ান তো জানতো না তার গর্ভে 4টা বাচ্চা আছে, কারণ গ্রামের ডাক্তারেরা এতটা যোগ্য ছিল না যে তারা বলতে পারবে তার গর্ভে 4টা বাচ্চা আছে। এরকম ভাবে সুয়ানের গর্ভে 4টা বাচ্চা থাকায় ওর তো বারবার খিদেই পেত, আরো অনেক খাবার খেত। তাছাড়া গর্ভধারণের কারণে ওর পেট তো অনেক বেশি বড় ছিল। এত বড় পেট দেখে সবাই তো বলাবলি করতো হয়তো এই বাচ্চা ফুজেনের না। এরকম ভাবেই 9 মাস কেটে যাওয়ার পর আসল সুয়ান তার 4টা বাচ্চাকে জন্ম দেয়, কিন্তু ব্যথায় সেখানেই মারা যায়। আর তার মৃত্যুর পর ফুজেন তো তার চিফ অফিসারের মেয়ে সুকে বিয়ে করে ফেলে আর খুশিতে ওর জীবন কাটায়। সুয়ান আমাদেরকে বলছিল, নোবেলে আসার পর আমি সব কাহিনী জানতাম, তাই আমার ভাগ্য চেঞ্জ করার জন্য আমি ডাক্তার কাছে যাই আমার অ্যাবর্শন করাতে। কিন্তু নোবেলের যে সিস্টেম আছে তা আমাকে একদমই কন্ট্রোল করছিল, তাই আমি কিছুই করতে পারছিলাম না। তাই আমি ডিসাইড করি আমি শহরে ফুজেনের কাছে যাব, কারণ সেখানে শহরের ডাক্তারেরা অনেক বেশি দক্ষ, তারা আমার ডেলিভারিতে সাহায্য করতে পারে। এতে বাচ্চা জন্ম দেওয়ার পর হয়তো আমি মারা যাব না। আমি অনেকবার এই গ্রাম থেকে বের হওয়ার চেষ্টা করেছি, কিন্তু একদমই পারিনি, কারণ আমাকে নোবেল কন্ট্রোল করছিল। কিন্তু কিছুদিন পর যখন আমি একদমই হাল ছেড়েই দিয়েছিলাম, তখনই আমার জীবনে একটা ভাগ্যবান গরু আসে, যে গ্রাম প্রধানের ছেলেকে মারতে আসছিল। আমি সেখানে নিজের জীবনের পরোয়া না করে ওকে বাঁচাই, কিন্তু সে বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমি নিজেই আঘাত পাই। এতে আমার যখনই মিসক্যারেজ হয়ে যাবে তখনই সেখানে সিস্টেম অ্যালার্ট হয়ে যায়, আর সিস্টেম তার সব শক্তি আমার বাচ্চাদেরকে বাঁচানোর উপরেই লাগিয়ে দেয়। এখন আমাদের বর্তমানে সিন দেখানো হয়, যেখানে সুয়ানকে তার শাশুড়ি বলছিল, তোমার কি দরকার ছিল গ্রাম প্রধানের ছেলেকে বাঁচানোর? দেখো তুমি আঘাত পেয়েছো, এতে যদি তোমার বাচ্চাদের কিছু হয়ে যেত, তুমি সব সময় আমাদের জন্য সমস্যায় ক্রিয়েট করো। সুয়ান ভাবে মেল লিডের বাচ্চারা আমার গর্ভে আছে, হয়তো এই কারণে সিস্টেম ওদেরকে বাঁচিয়েছে, আর সিস্টেম তার সব শক্তি ইউজ করে ফেলেছে। এর মানে এখন নোবেলের সিস্টেম আমাকে কন্ট্রোল করতে পারবে না। সুয়ানের ভাবি আসে আর বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ওজন তুমি কমিয়েছ। এ কথা শোনার পর তো সুয়াং আয়নায় নিজের চেহারা দেখে আর ভাবে, এটা তো আমার আসল চেহারা, আমার 21 শতকের ফেস এরকম ছিল। এর মানে এখন সিস্টেম আমাকে আর কন্ট্রোল করতে পারবে না, আমি মুক্ত। তাই হয়তো আমি গ্রাম ছেড়ে এখন শহরে যেতে পারবো ফুজেনকে খুঁজতে, আর নিজের জীবনও বাঁচাতে পারবো। এতে বাচ্চা জন্ম দেওয়ার সময় আমি মারা যাব না। অন্যদিকে ফুজেনকে দেখানো হয়, যে সোল্ডারদের প্রশিক্ষণ দিচ্ছিল। তখনই তার কাছে শু আসে আর বলে, ফুজেন এটা কি সত্যি একটা আকলি এবং মোটা মেয়ে তোমাকে ধোকা দিয়ে বিয়ে করে নিয়েছে? ফুজেন বলে, হ্যাঁ। শো বলে, সে কত খারাপ মেয়ে, সে জানতো তুমি আমার সাথে ব্লাইন্ড ডেটে এসেছো, তারপরেও সে তোমার সাথে এরকম করেছে। কিন্তু ফুজেন, কোনো ব্যাপার না, তুমি যদি ওকে ডিভোর্স দিয়ে দাও তারপরেও তোমাকে বিয়ে করতে আমি রাজি। ফুজেন বলে, আমি জানি যা সুয়াং করেছে তা ভুল ছিল, তারপরেও যদি ওর সাথে আমার বিয়ে না হতো আমি আপনাকে বিয়ে করতাম না, আর এখন আমার কাজ আছে। কথা বলে ও চলে যায়।
শুধু এখনো মানতে রাজি হচ্ছিল না যে ফুজেন ওকে পছন্দ করে না। পেছন থেকে মেয়েটা বলে, যাই হোক তুমি আমার। তারপরে সিনের গ্রাম প্রধান ওর কাছে আসে আর সোয়ানকে ধন্যবাদ জানায়। এখানে আমরা জানতে পারি এ বাচ্চাটা ওনার ছেলে না, ওনার নাতি হয়। তার নাতিকে বাঁচানোর জন্য সে তাকে 50 টাকা দেয়। সেখানে সোয়ান হ্যাপি হয়ে সে টাকা নেবে, কিন্তু ওর শাশুড়ি বলে না না, এটা দেওয়ার প্রয়োজন নেই, ও ফুজেনের ওয়াইফ, এটা ওর দায়িত্ব। কিন্তু সেখানে সোয়ান বলে না, আমারই টাকা চাই। ওর শাশুড়ি ওকে নানা কথা বলছিল, কিন্তু ও সেখানে টাকা নিয়ে ফেলে। গ্রাম প্রধান সোয়ানকে বলে, তোমার যদি আর কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আমার কাছে আসতে পারো। তারপরে সিনের সোয়ান গ্রাম প্রধানের কাছে যায় আর বলছিল, আমি আমার হাজবেন্ডের কাছে যেতে চাই, তাই আমার রেফারেন্স লেটার লাগবে। সোয়ান ভাবছিল এখন 1995 সাল চলছে, এ সময় প্রমাণপত্র ছাড়া আমি গ্রাম ছাড়তে পারবো না, তাই এই প্রমাণপত্রের আমার অনেক প্রয়োজন। ও গ্রাম প্রধানকে বলে, আপনি বলেছিলেন আমার কোনো কিছুর প্রয়োজন হলে আপনার কাছে আসতে। গ্রাম প্রধান বলে ঠিক আছে, আর ওকে সে লেটার দেয়। সোয়ান তো খুশি খুশি চলে যায়। তার যাওয়ার পর তো গ্রাম প্রধান ভাবছিল আমার মাথা কি খারাপ হয়ে গেছে, নাকি সত্যি সোয়ান একদিনে এত চিকন হয়ে গেছে। তারপর সোয়ান সেখানে ট্রেনের টিকিট কিনে আর ট্রেনে বসে নিজেকে দেখছিল আর ভাবছিল এখন তো আমার ওজন আরো বেশি কমছে। ও ভাবছিল আমার কাছ থেকে নোবেলের সিস্টেম সরার পর থেকে আমি অনেক চিকন হয়ে যাচ্ছি, একেবারে আমার আসল জীবনের মতো। তারপর দেখা যায় ও তো জিয়াং শহরে পৌঁছায় আর সেখানে আরো সুন্দরী আর চিকন হয়ে গিয়েছিল। সেখানে স্টেশনের সব ছেলেরা ওকে দেখছিল আর ভাবছিল যদি এই মেয়েটার বিয়ে না হতো তাহলে এই মেয়েটাকে একেবারে পপ স্টার লাগতো। তখনই একজন সন্দেহজনক মহিলা সোয়ানকে দেখে আর ভাবছিল মেয়েটা অনেক জোস, আজকে এই মেয়েটাকেই ধরতে হবে। আর সে সোয়ানের কাছে যায় এবং অ্যাড্রেস জিজ্ঞাসা করে। সেখানে সোয়ান সবকিছু পড়ে এবং তাকে সে অ্যাড্রেস বলে। তখন সে মহিলা অসহায় হয়ে ওকে বলছিল, আমি তো জানি না এই শহরে কোনটা কোন জায়গায়, তাই এই ঠিকানা খুঁজতে তুমি প্লিজ আমাকে সাহায্য করো। সোয়ান বলে, আমিও শহরে প্রথমবার এসেছি, এসব নিয়ে আমার কোনো আইডিয়া নেই। তখন সে মহিলা বলে, আমি তোমার সাথেই থাকবো, তুমি প্লিজ আমাকে সাহায্য করে দাও। সেখানে সোয়ানের তাকে সন্দেহজনক মনে হয়, তাইও ঠিক আছে বলে সে মহিলাকে একেবারে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ দেখে সে যখনই পালাতে যাবে সোয়ান ওকে ধরে ফেলে আর সে মহিলাকে পুলিশের কাছেই দিয়ে দেয়। তারপরে সিনে দেখা যায় পুলিশ ওকে ধন্যবাদ জানাচ্ছিল কারণ সে মানুষ পাচারকারীকে ধরিয়ে দিয়েছে। সোয়ান বলে, এতে ধন্যবাদ জানানোর কি হয়েছে, এটা আমার দায়িত্ব ছিল, আসলে একটা ব্যাপারে আমার আপনার সাহায্য চাই। আর সে রেফারেন্স লেটার ওনাকে দেখায়। পুলিশ বলে, ও আচ্ছা, আপনি একজন মিলিটারি অফিসারের ওয়াইফ। তখনই পেছন থেকে আরেকজন পুলিশ আসে আর বলে সে মহিলা কনফেস করে ফেলেছে সে মানুষ পাচারকারী। এখন আশা করা যায় পাচার করা সবাইকে খুঁজে পাওয়া যাবে। ওনারা সবাই এ ব্যাপারে হ্যাপি হয়। সেখানে চিফ অফিসার বলে, সব তো সোয়ানের কারণেই হয়েছে, আমাদের উচিত ওনাকে পুরস্কার দেওয়া। সোয়ান বলে, না, কোনো পুরস্কারের প্রয়োজন নেই, আমি হ্যাপি আমি আমার কান্ট্রির জন্য কিছু করতে পেরেছি, কিন্তু আমি আসলে আমার হাজব্যান্ডকে কল করতে চাই, তাই এতে কি আপনি আমাকে সাহায্য করতে পারেন? অফিসার বলে, ঠিক আছে, আপনি এখান থেকেই ওনাকে কল করেন। সেখানে সোয়ান তো ফুজেনকে কল করছিল। অন্যদিকে ফুজেনের কাছে একজন সোল্ডার আসে আর বলে, পুলিশ স্টেশন থেকে আপনার জন্য কল এসেছিল, সেখানে আপনার ওয়াইফ আছে, সে আপনাকে সেখান থেকে ওনাকে পিক করতে বলেছে। ফুজেন তো অবাক, হঠাৎ করে সোয়ান এখানে কিভাবে আসলো। ওসব সোল্ডারদেরকে কাজের কথা বলে চলে যায়। গাড়িতে একজন সোল্ডার সেখানে ওকে জিজ্ঞেস করে, আমি তো শুনেছি আপনার ওয়াইফকে একদমই পছন্দ না, তাহলে কেন আপনি তাকে পিক করতে যাচ্ছেন? ফুজেন বলে, সে যেরকমই হোক সে তো আমার ওয়াইফ, আমি ওকে কিভাবে একটা অচেনা শহরে একা ছাড়তে পারবো। ফাইনালি তারা সেখানে পৌঁছে যায়। ফুজেন গাড়ি থেকে নামে আর ভাবছিল এখানে যখন সোয়ান চলে এসেছে সে এত সহজে এখান থেকে যাবে না। আমি চাইলে ওকে এখানেই রাখতে পারি, কিন্তু ওর যে ব্যবহার, আমরা কি নর্মাল কাপলের মতো থাকতে পারবো? ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও কিভাবে আমাদের ফুজেনের সুযোগ নিয়েছিল। বর্তমানে ফুজেন ভাবছিল আমি এখন ওকে আমার সাথেই নিয়ে যাব, কালকে সকালে ওকে আবার পাঠিয়ে দিব। ফুজেন ভেতরে গেলে সে তার সাথে হ্যান্ডশেক করে আর বলে, আজকে যদি আপনার ওয়াইফ না থাকতো আমরা মানুষ পাচারকারীকে ধরতেই পারতাম না, আপনার ওয়াইফ আসলে অনেক বেশি কাইন্ড এবং জেন্টাল। ফুজেন তো অবাক হয় আর বলে, যে সোয়াংকে আমি চিনি সে কাইন্ড এবং জেন্টাল তা তো হতেই পারে না, আর আপনি বলছেন সে মানুষ পাচারকারীকে ধরিয়ে দিয়েছে। আরেকজন অফিসার বলে, ক্যাপ্টেন আপনি আসলে অনেক বেশি লাকি, এত সুন্দরী একজন ওয়াইফ পেয়েছেন। সেখানে ফুজেন অবাক হয় আর বলে, সুন্দরী? সত্যি? আরও তো আগের সোয়াংকে কল্পনা করেছিল, আরও বলছিল কি জানি তারা কি সব বলছে।
আমার তো মনে হচ্ছে তারা অন্য কারো ওয়াইফকে আমার ওয়াইফ মনে করছে। সেখানে দুইজন অফিসার ওকে আমাদের সোয়ানের কাছে নিয়ে যায়। সেখানে সোয়ান খাবার খাচ্ছিল। ফ্রোজেন তাকে দেখে কিন্তু চিনতে পারে না। আর সে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে আমার ওয়াইফ কোথায়। অফিসার বলে আপনি কি আমার সাথে মজা করছেন? আর সোয়ানকে ইশারা করে বলে সেই আপনার ওয়াইফ। ফ্রোজেন ওকে দেখার পর বলে সে আমার ওয়াইফ, এটা হতেই পারে না, সে কত সুন্দরী, সে তো আমার ওয়াইফ হতেই পারে না। তখনই সোয়াং ওকে বলে হানি তুমি চলে এসেছো। হানি শোনার পর তো সেখানে ফ্রোজেন পুরাই অবাক আর বলে তুমি সত্যিই সোয়াং? আমাদের বিয়ের মাত্র 4 মাস হয়েছে, তুমি এই 4 মাসে অলরেডি নিজের ওজন এত কমিয়ে ফেলেছো। আরও সোয়াংকে দেখে ভাবছিল সে কত সুন্দরী হয়ে গেছে। সোয়ান বলে বিশ্বাস না হলে তুমি চেক করে নাও। সেখানে পুলিশ অফিসার বলে ক্যাপ্টেন আপনি আপনার ওয়াইফকে চিনতে পারছেন না। সোয়াং বলে আসলে বিয়ের পর আমাদের আর দেখা হয়নি, আর আমি আগে অনেক মোটা ছিলাম আর এখন আমি ওজন কমিয়ে ফেলেছি, তাই সে আমাকে চিনতে পারছে না। তারা সেখানে ফ্রোজেন এবং সোয়াংকে একসাথে রেখে চলে যায়। সোয়াং খাবার খাচ্ছিল। সেখানে ফ্রোজেন বলে তুমি আজকের ডিনার আমার সাথেই করো, কিন্তু কালকে আমি ট্রেনের টিকিট কেটে দিব, তুমি আবারও গ্রামে ফিরে যাবে। সোয়াং বলে না আমি ফিরে যাব না, আমি এখানে তোমার সাথেই থাকবো। ফ্রোজেন বলে না একদমই না, তাছাড়া তোমার জন্য আমার সময় নেই। আর তুমি কি ভুলে গেছো তুমি জোর করে আমাকে বিয়ে করেছো? সোয়াং বলে আমি কিছুই বলিনি, কিন্তু আমি তোমাকে প্রমিস করেছি আমি এখানে থেকে তোমাকে কোনো প্যারেশান করব না। আর তারপর যখন আমাদের বাচ্চা জন্ম হয়ে যাবে তুমি চাইলে ডিভোর্স নিতে পারো। সোয়াং ভাবে সে আমাকে পছন্দই করে না, তার সাথে থেকে আমি কী বা করব। সেখানে ফ্রোজেন ওর কথা শোনার পর অবাক, কি তুমি গর্ভবতী? সোয়াং বলে হ্যাঁ, কেন তুমি কি জানতে না? সোয়াং ভাবে এখন আমার মনে পড়েছে ফ্রোজেনের পরিবার তাকে প্যারেশান করতে চায়নি, তাই তাকে কিছুই বলেনি। নোবেলে তো এ ব্যাপারে লেখা ছিল। সেখানে ফ্রোজেন ওকে জিজ্ঞেস করে আমাদের বিয়ের মাত্র 4 মাস হয়েছে আর তোমার পেট এত বড় হয়ে গেছে। আমি জানি প্রেগনেন্সির এক্সপিরিয়েন্স আমার নেই, কিন্তু 4 মাসে পেটটা এত বড় হয় না। সোয়াং বলে তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি আমার প্রথম রাত তোমার সাথেই কাটিয়েছি, তুমি কি বুঝতে পারোনি? ফ্রোজেন বলে কিন্তু 4 মাস অনুযায়ী তোমার পেট তো অনেক বেশি বড়। সোয়াং বলে এটা এই কারণে কারণ তুমি অনেক বেশি অ্যামাজিং। আসলে ডাক্তার বলেছে আমাদের যমজ বাচ্চা হবে, কিন্তু হতে পারে আমার গর্ভে আরো বেশি বাচ্চা আছে, তাই পরের বার আমরা আরো ভালো করে চেক আপ করাবো। ফ্রো তখন রাজি হয়ে যায়। ফ্রোজেন যে ক্যাম্পে থাকবো সেখানে থাকার জন্য ও আমাদের নায়িকাকে নিয়ে যাচ্ছিল। গাড়িতে বসে সোয়াং খাবার খাচ্ছিল। ও বলে তুমি এখন না খাবার খেয়ে আসলে, আর এখন তুমি আরো খাবার খাচ্ছ। সোয়াং বলে বিস্কুট খাওয়ার জন্য আমার পেটে আলাদাই জায়গা আছে। রাস্তায় ও তো একটা খাবারের দোকান দেখতে পায় আর গাড়ি থামায়। আর চ্যানকে বলে হানি তুমি কি সেই খাবারটা আমার জন্য নিয়ে আসবে? চ্যানের কাছে সবকিছু বিরক্তিকর লাগছিল, তারপরে ও নেমে খাবার নিয়ে আসে। সেখানে সেই সব খাবার ছিল যা ও খেতে চেয়েছিল। সোয়াং বলে থ্যাংক ইউ হানি। চ্যান বলে আমাকে হানি ডাকবে না। সোয়াং বলে তাহলে তুমি বলো কি বলে ডাকবো, ডার্লিং, সুইট হার্ট নাকি ওপ্পা? সেখানে ফ্রোজেন বলে অনেক হয়েছে, তোমার যা ইচ্ছা তাই ডাকো। সোয়াং বলে ওকে হানি। অন্যদিকে শুধু আপেল নিয়ে ফ্রোজেনের জন্য অপেক্ষা করছিল। তখনই অন্য সব অফিসারের মাধ্যমে ও জানতে পারে ফ্রোজেনের ওয়াইফ তার সাথে দেখা করার জন্য শহরে এসেছে। এতে সুয়ের অনেক রাগ হয়। অন্যদিকে চ্যান তাকে বাড়িতে নিয়ে আসে আর বলে আজকে রাতে তুমি এখানেই ঘুমাবে, কালকে আমি তোমাকে ফেরত পাঠিয়ে দিব। সোয়াং বলে আমি কোথাও যাব না। ফ্রোজেন বলে তুমি যমজ বাচ্চার সাথে গর্ভবতী, আমি তোমার খেয়াল রাখতে পারবো না। গ্রামে আমার মা আছে, বোন আছে, তারা তোমার খেয়াল রাখবে। সোয়াং বলে তোমার যা বলার তুমি বলো, কিন্তু আমি যাব না। আর তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি তোমার অফিসের বাইরে এসে শুয়ে থাকবো, ততক্ষণ সেখানেই শুয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি রাজি না হও। চ্যান বলে ঠিক আছে তুমি এখানেই থাকো, কিন্তু কোনো সমস্যা হলে দৌড়ে আমার কাছে আসবে না, কারণ আমি তোমার খেয়াল রাখতে পারবো না। তুমি এই রুমে শুয়ে পড়ো, আমি অন্য রুমে ঘুমাচ্ছি। সেখানে সোয়াং তার হাত ধরে আর বলে হানি আমি তো শুনেছি এখানে নাকি অনেক মজার হাঁস পাওয়া যায়, তুমি কি সেটা খাওয়ানোর জন্য আমাকে নিয়ে যাবে? ফ্রোজেন ভাবে তার গর্ভের বাচ্চা তো আমারই, সে যতক্ষণ পর্যন্ত ফালতু কোনো কিছু চাইবে না আমি তাকে হ্যাপি রাখার চেষ্টা করব। আর ওকে বলে ঠিক আছে এখন চলো। চ্যান ওকে হাঁস খাওয়ানোর জন্য নিয়েই যাচ্ছিল। রাস্তায় সোয়াং তো থেমে যায়। ও বলে কি হয়েছে? সোয়াং বলে আমি গর্ভবতী, আমি তোমার মতো জোরে হাঁটতে পারছি না। চ্যান বলে সরি, আমি এখন আস্তে আস্তে হাঁটবো। তারপর দুজনে আবারও হাঁটতে শুরু করে। অন্যদিকে সুকে দেখানো হয়। সু ওদের সামনে এসে দাঁড়ায়। সোয়াং ভাবে ও আচ্ছা এটাই হচ্ছে ফিমেল লিড, মানতেই হবে সে অনেক সুন্দরী।
তাছাড়া নোবেলে লেখা ছিল ফুচেনকে সুই অ্যাপ্রোচ করেছিল। আর সাপোর্টিং ক্যারেক্টার মানে যদি আমি না থাকতাম ওদের বিয়ে সে কবেই হয়ে যেত। সে তো সুয়াংকে দেখে আর ভাবছিল এই মেয়েটা অনেক সুন্দরী, তাছাড়া গর্ভবতী, তাই সে তো ফুচেনের ওয়াইফ হতেই পারে না। সো সেখানে ফুচেনকে ধরে আর বলে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি ডিভোর্স নিয়ে নাও তাহলে আমরা এক হয়ে যাব। এই সব কিছু দেখে সুয়াং যখন চলেই যাবে যেন ওর হাত ধরে ফেলে, আর ও সেখানে সুকে বলে সরি, এখন আমি ম্যারিড, তাই আমি আমার দায়িত্ব খুব সুন্দরভাবেই পালন করব। সেখানে সে জিজ্ঞেস করে ফুচেন তোমার সাথে এই মেয়েটা কে? ফুচেন বলে সে আমার ওয়াইফ, সে আমার সাথে দেখা করতে এখানে এসেছে। সে অবাক হয়ে যায় আর ভাবছিল সে তো অনেক বেশি কিউট আর সুন্দরী। তারপর ফুচেন তার ওয়াইফকে নিয়ে চলে যায়। রাস্তায় ওকে সুয়াং জিজ্ঞেস করে এটা কি সেই জেনারেলের মেয়ে যার সাথে তুমি ব্লাইন্ড ডেটে গিয়েছিলে? চ্যান বলে হ্যাঁ, কিন্তু তুমি রিল্যাক্স থাকো, আমাদের বিয়ে হয়ে গেছে তাই তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমি শুধুমাত্র ওর সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম, আর কিছুই না, আমি ওকে পছন্দ করি না। সুয়াং বলে চিন্তা করো না, আমি তোমার এবং সুয়ের মধ্যে আসবো না। চ্যান বলে বললাম না আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ও বলে ঠিক আছে মানলাম, তুমি রাগ করছো কেন? তারপর ও তাকে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে আসে। সেখানে চ্যানের সোল্ডার ভাইয়ের ওয়াইফের সাথে ওর দেখা হয়। সুয়াংকে সে তার সাথে দেখা করায়, সে ছিল ওই রেস্টুরেন্টের মালিক। সুলান তো সুয়াংকে দেখার পর অনেকটাই অবাক হয়, কারণ সে তো শুনেছিল ফুজেনের ওয়াইফ অনেক বেশি মোটা আর আগলি। সে সুয়াংকে খাবার অর্ডার করতে বলে, ও তো প্রেগনেন্সির কারণে অনেকগুলো খাবার অর্ডার করে। তারপর সেখানে যখন খাবার আসে ও তো মজা করে সব খাবার একেবারে শেষ করে ফেলে। এসব দেখার পর আশেপাশের অনেকে কথা বলতে শুরু করে এ মেয়ে তো গ্রাম থেকে এসেছে, মনে হচ্ছে সে কখনোই ভালো খাবার খায়নি, তাই তো একসাথে এতগুলো খাবার খাচ্ছে। এসব শোনার পর তো সেখানে ফুচেন বলে ওর কাছে ক্ষমা চাও, কিন্তু সে ব্যক্তি বলে আমি তো মজা করছিলাম। সেখানে সুয়াং বলে তোমার যদি এতই মজা করার ইচ্ছা হয় তোমার মা বা বাবার সাথে করো, তাছাড়া আমি গ্রাম থেকে এসেছি বলে কি হয়েছে, আমার মধ্যে তোমার থেকে বেশি সেন্স আছে। অ্যাট লাস্ট আমি রাতে সানগ্লাস তো পরি না। এই কথা শোনার পর তো সে ব্যক্তি রেখে যায় আর ওকে মারতেই যাবে, কিন্তু সেখানে আমাদের হিরোকে বাঁচিয়ে ফেলে। আর সবার সামনে সে ব্যক্তিকে বলে আমার ওয়াইফের কাছে ক্ষমা চাও। তখন সে লোকটা বাধ্য হয় এবং ক্ষমা চায়। সুয়াং এসব দেখার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে হানি তুমি তো অ্যামাজিং। ওদের যাওয়ার পর শুধু সুলানের কাছে আসে আর ওনাকে বলছিল আপনার কি সুয়াংয়ের পেট একটু বেশি বড় মনে হচ্ছে না? আমার কাজিনেরও তো যমজ বাচ্চাই হয়েছিল, কিন্তু তার পেট তো এত বেশি বড় হয়নি। সুলান বলে এর মানে সে ফুজেনকে মিথ্যা বলছে, হতে পারে এই বাচ্চাগুলো একেবারেই ফুজেনের নয়। তুমি চিন্তা করো না, আমি আমার হাজবেন্ডকে বলবো ফুজেনের সাথে কথা বলতে। তারপরে সিনে সুলানের হাজবেন্ড জেনের কাছে যায় আর ওকে বলছিল আমার মনে হয় তোমার খোঁজ নেওয়া উচিত, সে বাচ্চাগুলো তোমার কিনা। ফুজেন বলে আমি ভালোভাবেই জানি এ বাচ্চাগুলো আমার, তাই এ বিষয়ে আপনার টেনশন নিতে হবে না। তাছাড়া আমি তাকে বিয়ে করেছি, সে যদি আমার সাথে ভালোভাবে থাকে আমিও তাকে ভালোভাবেই ট্রিট করব। এ কথা বলে ও তো চলে যায়। ও বাড়িতে যাওয়ার পর দেখতে পায় সুয়াং তো একটা বাচ্চার চুল বেনি করেছিল। ফুজেন এসব দেখে অনেক হ্যাপি হয়। তখনই বাচ্চার প্যারেন্টস সেখানে চলে আসে। সোল্ডার তার মেয়েকে বলছিল ইয়া তোমার চুল অনেক সুন্দর লাগছে, কে বেঁধেছে? ইয়া বলে আন্টি আমার চুল বেঁধেছে। সেখানে ইয়ার মা জুলি ওকে জিজ্ঞেস করে তোমার ডেলিভারি কবে? সুয়াং বলে এখন মাত্র 4 মাসই হয়েছে, ডাক্তার বলেছে যমজ বাচ্চা হবে, কিন্তু আমার মনে হয় আরো বেশি হবে। জুলি চ্যানকে বলে এরকম ডেলিভারির সময় অনেক কমপ্লিকেশন হয়, এতে বাচ্চার মা এবং বাচ্চারও জীবনের ঝুঁকি আছে। চ্যান বলে কি এটা বিপজ্জনক, আপনি চিন্তা করবেন না, আমি কালকে ওর চেক আপ করাবো। সুয়াং খুশি হয় আর ভাবে ফাইনালি আমার চেক আপ হবে। কিন্তু এই সিস্টার জুলির ব্যাপারে বইয়ে কিছু লেখা ছিল। হ্যাঁ আমার মনে পড়েছে, সিস্টার জুলি তার ইনলসদের সাথেই থাকে আর সেখানে দিনরাত কাজ করার কারণে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং সে মারা যায়। তার মৃত্যুর পরপরই তার হাজবেন্ড হং আরেকজনকে বিয়ে করে নিয়েছিল, যেমন তার ওয়াইফের মৃত্যুতে তার কিছুই যায় আসতো না। সুয়াং ভাবছিল যদি আমার ভাগ্য পরিবর্তন করা যায় তাহলে নিশ্চয়ই তার ভাগ্য পরিবর্তন করা যাবে। তাই সুয়াং সেখানে কথায় কথায় জুলিকে ইশারা করে বলে বেশি কাজ করলে মানুষের মৃত্যুও হতে পারে। সেখানে সুয়াং তাকে কি বলছে জুলি বুঝতে পারে। চ্যান ভাবে আমার ওয়াইফ কত বুদ্ধিমান। ওদের যাওয়ার পর জুলি বলে হং এখন থেকে আমি আর ইয়া এখানেই থাকবো, আর তুমি যদি আমাদেরকে এখানে রাখতে না পারো তাহলে আমাদেরকে ছেড়ে দাও। তারপরে সিনে সুয়াং তো কয়লা ভরা চুলাকে জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু জ্বালাতে পারছিল না। তখনই ফুচেন আসে আর বলে তুমি কি করছো, তুমি আবার ঘরকে জ্বালিয়ে দিও না।
সুয়াং বলে আমি তো গোসল করার জন্য পানি গরম করতে চাচ্ছিলাম, কিন্তু পারছি না। ওর এত অসহায়ত্ব দেখে ওর হৃদয় তো ধাক ধাক করতে শুরু করে। ও সুয়াংকে বলে তুমি সরো, আমি করছি। তারপর ও তো সেখানে সুয়াংকে পানি গরম করে দেয়। সুয়াং বলে থ্যাংক ইউ বেবি। সেখানে জ্যান তো স্মাইল করতে শুরু করে। তারপর সুয়াং যখন শাওয়ার নিয়ে বের হচ্ছিল তখনই ওর পা পিছলে যায়, কিন্তু সময় মতো জ্যান এসে ওকে সামলে ফেলে। জ্যান ওকে ধরার পর ফিল করে ও তো ব্রা পরেনি। জ্যান ভাবছিল সে কেন ব্রা পরেনি, সে কি আমাকে সেডুস করতে চায়। তখনই হঠাৎ করে সুয়াংয়ের পেট ব্যথা করতে শুরু করে। জ্যান ওকে ওঠায় আর বলে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। সুয়াং বলে না, আমি ব্রা পরিনি। ও সেখানে ওকে ব্রা চুজ করে দেয়। সুয়াং তারপর তাড়াতাড়ি করে সেখানে রেডি হয় ও তারপর ওকে হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তার ওকে চেক করে আর বলে 2টা না 3টা বাচ্চা। ফুজেন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সেখানে সুয়াং বলে ডাক্তার আপনি কি শিওর 3টাই বাচ্চা? আপনি প্লিজ আরেকবার চেক করেন। সেখানে আবারও ডাক্তার চেক করে আর বলে আসলে 3টা না 4টা বাচ্চা। সুয়াং ভাবছিল ফাইনালি সবাই জানতে পেরেছে আমার 4টা বাচ্চা হবে, এখন আর যাই হোক হয়তো আমি বাঁচবো। সেখানে জ্যান তো অবাক হয়ে ভাবছিল আমি তো ভাবতেও পারিনি আমার একসাথে 4টা বাচ্চা হবে। তারপরে সিনে আল্ট্রাসাউন্ডের রিপোর্টও চলে আসে। সেখানে ডাক্তার জ্যানকে বলে ওকে বাড়ির খাবার খাওয়াবেন, বাইরের খাবার বেশি খাওয়াবেন না। আর একটা মেন কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত ডেলিভারি না হয় আপনারা কাছে আসতে পারবেন না, তাই নিজেদেরকে কন্ট্রোলে রাখবেন। সেখানে জ্যান তো লজ্জায় পড়ে যায় আর বলে ঠিক আছে। জ্যানকে এত লজ্জায় দেখে সুয়াং তো অনেক খুশি হয়। তারপর দুজনে যখন বেরিয়ে যাবে তখনই সামনে থেকে শু আসে। শু বলে আমি জানি সে আপনার বাচ্চাকে গর্ভে ধারণ করেনি, এ বাচ্চা অন্য কারো। ডাক্তার নিশ্চয়ই আপনাকে এ ব্যাপারে বলেছে। সুয়াং বলে তুমি কেন ফালতু কথা বলছো? শু বলে তুমি কি মনে করেছো কেউ জানতে পারবে না? তুমি ফুকে ড্রাগ দিয়েছিলে আর জোর করে তার সাথে সব করেছো, তাই সে বাধ্য হয়েছে তোমাকে বিয়ে করতে। সুয়াং বলে হ্যাঁ আমি করেছি, কিন্তু তুমি কি করবে? শু বলে তুমি অনেক খারাপ। শু বলে ঠিক আছে, তুমি যদি আমাকে পছন্দ না করো তাহলে ডাস্টবিনে যাও। শু বলে তুমি নির্লজ্জ মেয়ে, তুমি যাও। সুয়াং বলে আমি কেনই বা কোথাও যাব, আমি তো গর্ভবতী, আমার কিছু হয়ে গেলে আমার ডার্লিং হাজবেন্ড তো অনেক বেশি কষ্ট পাবে। হ্যাঁ না আমার প্রিয় হাজবেন্ড? জ্যান বলে হ্যাঁ। শু বলে তুমি কত বেশরম মেয়ে। সুয়াং বলে সে আমাকে বেশরম বললো। হানি, ও হানি তুমি যখন আমাকে কিস করছিলে তখন কি আমাকে বেশরম লাগছিল? জ্যান অবাক হয়ে ভাবছিল তুমি সবার সামনে এসব কিভাবে বলতে পারো। শু বলে জ্যান সে তোমার সাথে এত খারাপ করেছে, তারপরেও তুমি কেন তার সাথে এত ভালো? তুমি কি আসলেই কোনো পুরুষ? সুয়াং বলে হ্যাঁ আমার হাজবেন্ড আসলে একজন পুরুষ। আরো কিছু বলতেই যাবে জ্যান ওর মুখ চেপে ধরে। আর জ্যান সেখানে শুকে বলে প্লিজ মিস শু, আমাদের ফ্যামিলি ম্যাটারে আপনি দখল দিবেন না। আরও সুয়াংকে নিয়ে যেতে শুরু করে। বাইরে যাওয়ার পর সুয়াং বলে তুমি কেন আমার মুখ চেপে ধরেছিলে? জ্যান বলে আমি যদি এরকম না করতাম তাহলে তুমি কি বলতে? সুয়াং বলে আমি ওকে বলতাম তুমি কত বেশি অ্যামাজিং একটা পুরুষ। আসলে তুমি শুধু কোনো পুরুষ না, তুমি তো একটা পুরা পাওয়ার ব্যাংক। ও সরি, পাওয়ার ব্যাংক না, পাওয়ার হাউস, যে আমাকে একবারে 4 বাচ্চার মা করে দিয়েছে। জ্যান ভাবছিল ভালো হয়েছিল আমি তার মুখ চেপে ধরেছিলাম, না হলে কি জানি কি বলতো। তারপরে সিনে ও তো সুয়াংয়ের কাছে যায় আর ওকে বলছিল তুমি কি খেতে চাও আমাকে বলো, আমি স্টোর থেকে তোমাকে এনে দিব। সুয়াং বলে আমি শহরের দোকানপাট কখনোই দেখিনি, আমি কি তোমার সাথে যেতে পারি? জ্যান বলে ঠিক আছে তুমি আমার সাথে যেও। তারপরে সিনে দেখা যায় তারা দুজনেই শপিং করতে বেরিয়েছিল। তারা যখন হাঁটাচলা করছিল অন্য সব মহিলারা তো সেখানে সুয়াংকে অন্যরকম ভাবে দেখছিল। সেখানে সুয়াংয়ের খিদে পায়, ও তার হাজবেন্ডকে বলে হানি প্লিজ আমাকে কিছু খাবার এনে দাও, আমি কিন্তু হাঁস ফ্রাই খাবো। ও বলে ঠিক আছে আমি নিয়ে আসি। জ্যানের যাওয়ার পর ও তো একাই শপিং মলে যায়। ভেতরে সুলান ছিল, ও তো শুয়ের বদলে ওকে কথা শোনাচ্ছিল, তুমি না থাকলে শু এবং ফুজেনের বিয়ে কবেই হয়ে যেত। আরও সবাইকে বলছিল ওর বিয়ে হয়েছে 4 মাস হয়েছে, কিন্তু ওর গর্ভ দেখো 8 মাসের মতো। এসব শোনার পর তো সবাই তার উপর অভিযোগ তুলছিল ও তার হাজবেন্ডকে চিট করেছে। তারা যখন এসব কিছু বলছিল তখনই সেখানে সুয়ান বলে আমি কালকেই চেক আপ করেছি, সেখানে ডাক্তার আমাদেরকে বলেছে আমাদের টুইন্স নয়, আমাদের 4টা বাচ্চা হবে, তাই আমার পেট এত বেশি বড়। কিন্তু সেখানে সুয়াংয়ের কথা কেউই বিশ্বাস করছিল না, সবাই তার উপর এক এক কিছু ছুড়ে মারছিল। সময় মতো সেখানে জ্যান আসে আর ওকে প্রোটেক্ট করে। সেখানে শু আসে আর বলে ব্রাদার জ্যান সে আপনাকে মিথ্যা বলছে, তার গর্ভের টুইন্স আপনার না, কারণ টুইন্স হলে কখনোই কারো পেট এত বেশি বড় হয় না। জ্যান বলে চুপ থাকো, তার গর্ভের বাচ্চা আমার, আর তার পেট এত বেশি বড় এই কারণে কারণ তার গর্ভে 2টা না 4টা বাচ্চা আছে। সবাই তো পুরাই অবাক হয়ে যায়। জ্যান বলে আপনারা আমার ওয়াইফকে এত ইনসাল্ট করেছেন,
আপনাদেরকে প্রিজনে যাওয়ার ইচ্ছা আছে। তখন সবাই তো পালিয়ে যায়। সেখানে সুলান এবং সু তার কাছে ক্ষমা চায়। সুয়াং তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ তার হাজবেন্ড ওকে প্রোটেক্ট করেছে। তারপর বাড়িতে যাওয়ার পর ও তাকে ধন্যবাদ জানায়। ফু বলে, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি তাকে সাহায্য করতাম। তাছাড়া তুমি তো আমার ওয়াইফ, আমার থাকা অবস্থায় কেউ তোমাকে বলি করতে পারবে না। তারপর ওরা যখন বাড়িতে ছিল, ও বলে, হাবি, কালকে আমরা বাড়িতে খাবার বানাই। আসলে বাইরের খাবার খেতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। চ্যান বলে, ঠিক আছে, আমি কালকে বাজার করে নিয়ে আসবো। সুয়াং তো হ্যাপি হয়ে যায় আর ওকে হাগ করে। সেখানে চ্যানও তো ব্লাশ করেছিল। ও তাকে রেস্টের কথা বলে চলে যায়। তারপর সকালে ও তো বাজার করতে যায়। সেখানে সুলানো ছিল আর ওকে বলছিল, তুমি কেন বাজার করতে এসেছো? তোমার ওয়াইফ কি করে? এসব বাজার করা তো মেয়েদের কাজ, তাই তুমি সুয়াংয়ের সাথে কথা বলো। ফুজেন বলে, আমার ওয়াইফ গর্ভবতী, এখন তার কেয়ার করা আমার দায়িত্ব, তাই আমার পারিবারিক ব্যাপারে প্লিজ কিছু বলবেন না। এসব বলেও তো সুলানকে কথা শুনিয়ে চলে যায়। তারপরে সিনে তো ফুজেন কুকিং করেছিল। সুয়াং তার বডি দেখে ওকে টাচ করার জন্য এগিয়ে আসে, কিন্তু ও নিজেকে কভার করে। আরও সুয়াংকে বলে, আমি খাবার বানিয়ে নিয়েছি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে যাও। সুয়াং তো হতাশ হয়ে চলে যায়। কিছুক্ষণ পর ফু তার জন্য খাবার বানায়। ও তো খাবার খেয়ে বলছিল, তুমি তো একটা শেফ, এত মজা হয়েছে। সেখানে চ্যান তো অনেক বেশি হ্যাপি হয়, আর সুয়াং ভাবছিল চাপা না মারলে কি আমাকে খাবার বানিয়ে খাওয়াবে। তারপর ও তো সেখানে অনেক মজা করে সে খাবার খাচ্ছিল। ও সুয়ানকে বলে, তুমি বাইরে হেঁটে আসো, আমি থালা বাসন ধুয়ে দিচ্ছি। সুয়ান বলে, ঠিক আছে, আরও বাইরে চলে যায়। যেখানে কয়েকজন মহিলারা কথাবার্তা বলছিল। তারা তো ওর বদনাম করছিল আর বলছিল ফুজেন সব কাজ একাই করে, তার ওয়াইফ তো অকর্মা, কোনো কিছুই করে না। সেখানে সুয়ান সামনে আসে আর বলে, আমার হাজব্যান্ড নিজের ইচ্ছায় আমার কেয়ার করে, আর আপনি এরকম হাজব্যান্ড পাননি, এতে আমি কি বা করতে পারি। আরও তো চ্যানকে ডাকে আর বলে, তারা আমাকে বলছে আমি নাকি জোর করে তোমাকে কাজ করাই। চ্যান বলে, এরকম কিছুই না, আমি নিজেই আমার ওয়াইফের কেয়ার করতে চাই। আর আমি আপনাদের আগে বলেছি আমাদের পারিবারিক বিষয়ে আপনারা দখল দিবেন না। তখন সব মহিলারা চলে যায়। তারপরে সিনে চ্যান ভাবছিল তার পেট তো আস্তে আস্তে আরো বেশি বড় হয়ে যাচ্ছে, আমার মনে হয় না আমি একা ওর খেয়াল রাখতে পারবো। চ্যান তার মাকে বলে, মা, এখন আপনার 2টা গ্র্যান্ডসন না 4টা গ্র্যান্ডসন হবে। তার মা তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়, আর সেখানে চ্যানের কথায় তার মেয়েকে শহরে পাঠিয়ে দেয়। তারপরে সিনে সুয়াং যখন বাইরে আসে, তখনই ওর সামনে অনেকগুলো বাচ্চারা আসে। তারা সেখানে ওর সাথে খেলা করছিল। সেখানে আরেকটা বাচ্চা ওর সাথে খেলতে আসছিল, কিন্তু সুয়াংয়ের ব্যাপারে সে বাচ্চার মাকে কিছু একটা বলে, তাই সে বাচ্চার মা তাকে আটকাচ্ছিল সে যাতে সুয়াংয়ের কাছে না যায়। কিন্তু হঠাৎ করে সে বাচ্চার অ্যাস্তমা অ্যাটাক আসে। সেখানে সুয়াং সে বাচ্চাকে প্রাথমিক চিকিৎসা দেয়। কিছুক্ষণ পর ডাক্তার আসে ও সেখানে ইংলিশে ডক্টরের সাথে কথা বলে। সুয়াংয়ের ইংরেজি শুনে সবাই তো অবাক। সুয়োর গোল দেখে তো একদমই বিশ্বাস করতে পারছিল না। আরও বাড়িতে যাওয়ার পর সুয়াংকে জিজ্ঞেস করে, তুমি ইংরেজি কিভাবে পারো? ও বলে, একবার গ্রামে প্রফেসর এসেছিল, সেই আমাকে শিখিয়েছে। চ্যান বলে, ভালো ব্যাপার, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, আমার বোন চিংচিং আসবে তোমার কেয়ার করার জন্য। সুয়াং বলে, তুমি কি শিওর সে আমার খেয়াল রাখবে? সে আমাকে তেমন পছন্দ করে না। চ্যান বলে, চিন্তা করো না, মা তাকে সব বুঝিয়েছে। ও বলে, ঠিক আছে। তারপর শাওয়ার নেওয়ার জন্য ও বেরিয়ে যায়। ওয়াশরুমে যাওয়ার পর ও তো সেখানে আওয়াজ দেয় আর বলে, বলছেন আমার আন্ডারওয়্যার ভেতরেই রয়ে গেছে, একটু দিয়ে যাও প্লিজ। সেখানে চ্যান ওর আন্ডারওয়্যার দেখছিল, যেখান থেকে এক ধরনের গন্ধ আসে। তখনই সুয়াং বাইরে আসে আর বলে, আমি এগুলো নিতে চলেই এসেছি। আরও ভাবছিল নিশ্চয়ই তার আন্ডারওয়্যার দেখে কিছু কিছু হচ্ছে। আরও আন্ডারওয়্যার নিয়ে চলে যায়। রাতের সিন দেখানো হয়, যেখানে চ্যান স্বপ্ন দেখছিল ও সুয়াংয়ের সাথে রোমান্স করছিল। এই স্বপ্ন দেখার কারণে ও তো বিছানা ভিজিয়ে ফেলে, আর যাতে সুয়াং কিছু বুঝতে না পারে ও জলদি করে চাদর ধুচ্ছিল। সেখানে সুয়াং আসে আর বুঝতে পারে সে কেন সকাল সকাল চাদর ধুচ্ছে। ও তো চ্যানকে বলে, হাজব্যান্ড, এটা নর্মাল, এটা তো ভালো ব্যাপার, এর মানে তুমি হেলদি আছো। সেখানে চ্যান তো অনেক লজ্জায় পড়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালায়। তারপরে সিনে ফুতো সব সোল্ডারদেরকে ট্রেনিং করাচ্ছিল। তখনই সুয়াং তার বান্ধবীকে নিয়ে সেখানে আসে হাঁটার জন্য। সেখানে সুয়া আসে আর ওকে কথা শোনাচ্ছিল, তুমি কত বেশরম, তুমি ফুজেনকে ছেড়ে দাও। সুয়াং তখন মিথ্যা বলে আর বলে, আমি কেন আমার হাজবেন্ডকে ছাড়বো, যদিও আমরা প্রতি রাত একে অপরকে হাক করে ঘুমাই। এসব শোনার পর তো সেখানে সু অনেক বেশি রেগে যায়। তখনই সেখানে ফু আসে। সু তখন ওকে জিজ্ঞেস করে, তুমি কি প্রতি রাতে সুয়াংকে ধরে ঘুমাও? চ্যান বলে, এরকম একদমই না। এতে সবাই সুয়াংয়ের ঠাট্টা করছিল। সেখানে সবাই ওকে মিথ্যাবাদী বলে। এসব দেখে ওর তো অনেক বেশি রাগ হয়, আরও চলে যায়।
ফুজেন ভাবছিল আমি আবার ভুল কি বললাম, আর ও সেখানে তার ওয়াইফের পেছনে যায়। অন্যদিকে সোয়াং খাবার খাচ্ছিল আর বলছিল আমি প্রত্যেকদিন কত কিছু সহ্য করি, আজকে একটা মিথ্যা বলেছি তো কি হয়েছে। আমি জানি ফুজেন শুধুমাত্র সুখে পছন্দ করে, যাই হয়ে যাক না কেন আমি আমার বাচ্চাদেরকে জন্ম দিই, তারপরই ওকে ডিভোর্স দিয়ে দিব। তখনই সেখানে ফুজেন আসে আর ও প্রথমবার ওকে এত রেগে থাকতে দেখছিল। আর ও সেখানে ওকে খাবার খেতে ডাকে, কিন্তু সু বলে না আমি খাবার খাবো না। স্যান ভাবে সে তো খেতেও যাচ্ছে না, এর মানে অনেক রাগ করেছে। সুয়াং বলে আমি খাবার খাবো না, আমাকে ক্ষুধার্তই থাকতে দাও, তুমি তো এটাই চাও আমি মরে যাই, যাতে পরে তুমি সুকে বিয়ে করতে পারো। স্যান বলে তুমি এসব কি বলছো, তুমি কি পাগল হয়ে গেছো? ও বলে হ্যাঁ পাগল হয়ে গেছি, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। সুয়াং এর সব কথা শোনার পর তো ও রেগে মেগে সেখান থেকে চলে যায়, আর সেখানে খাবার খেয়ে ওর জন্য আবার খাবারও রেখে দেয়। কিন্তু জ্যান ভাবছিল সে কেন এত বেশি রাগ দেখাচ্ছে। অন্যদিকে রাতে সুয়াংয়ের খিদে পাচ্ছিল আর ও সেখানে সে খাবার খায় আর পরে ঘুমিয়ে যায়। তারপরে সিনে ফুজেন তার বোনকে নিয়ে আসে আর তার বোনকে বলছিল আজকাল তোমার ভাবির মুড অনেক খারাপ হয়ে গেছে, তাই প্লিজ তোমরা দুজনে আবার ঝগড়া করো না। ওর বোন বলে ঠিক আছে ভাই। তারপরে সিনে দেখা যায় চ্যানের বোন ওকে এত চিকন দেখে তো অবাক হয়ে যায়। চ্যান বলে তোমরা রেডি হয়ে যাও, আমি তোমাদেরকে বাইরে নিয়ে যাব। তারপরে চেনে তারা বাইরে খেতে যাচ্ছিল, সেখানে সু তার বান্ধবীর সাথে আসে ওকে কথা শোনাতে, আর সেখানে তারা সুয়াংকে অনেক ইনসাল্ট করেছিল। কিন্তু সেখানে সুয়াং তাকে এত কথা শোনায় সে তো আর কিছুই বলতে পারছিল না। চ্যানও হ্যাপি হয় আর ওকে ডিফেন্ড করে। চ্যানের বোন এসব দেখার পর পুরাই অবাক আর ভাবছিল ভাবির কাছ থেকে দূরে থাকলেই ভালো হবে, তার সাথে কোনো ঝামেলা করা যাবে না, না হলে কি জানি সে আমার কি অবস্থা করবে। তারপর দেখা যায় তারা সবাই চলে যায়। চ্যান একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে, সেখানে একজন শেফ ওকে জিজ্ঞেস করে তুমি কেন আজকাল তোমার ওয়াইফের সাথে ঘুমাচ্ছ না, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? চ্যান অবাক হয়ে ভাবছিল আমি তো জানতামই না এসব খবর বিদ্যুতের মতো ছড়ায়, মনে হয় এসব কারণেই সুয়াং আমার প্রতি রেগে আছে। চ্যান বলে আসলে এরকম কোনো ব্যাপার না, আমি ওর কাছ থেকে আলাদা শুই যাতে আমি ওকে পেরেশান না করি। আস্তে আস্তে ওর পেট তো অনেক বেশি বড় হচ্ছে, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। সে মহিলা বলে ও আচ্ছা এই ব্যাপার। চ্যান তারপর সেখানে ওর পছন্দের খাবার নিয়ে সুয়াংয়ের কাছে যায়, কিন্তু প্রেগনেন্সির কারণে খাবার দেখার পর ওর তো ভমিটিং ফিল হচ্ছিল। ফু ওকে কমফোর্ট করছিল, কিন্তু ও তার উপরেই চিল্লাতে শুরু করে। চ্যান বলে কিন্তু সেদিন তো তুমি তোমার ইচ্ছাই আমার কাছে এসেছিলে, এতে আমার কি দোষ? সুয়াং তো আপসেট হয়ে যায়। চিনচিন বলে ভাই আমাকে মা বলেছে প্রেগনেন্সির সময় এরকম হয়, মেয়েরা অনেক বেশি রেগে থাকে, তাই প্লিজ কিছু বলবেন না। চ্যানও চুপ থাকে আর ওকে বাড়িতে নিয়ে আসে, এখানে ওর অনেক ভমিটিং ফিল হচ্ছিল। তখন ফুজেন তার বন্ধুর কাছে যায় যার ওয়াইফ আগে প্রেগনেন্ট ছিল, তাই ওকে জিজ্ঞেস করে প্রেগনেন্সির সময় এরকম হলে কি করা যায়। তখন ওনার ওয়াইফ বলে এ সময় প্লামস খেলে ভালো লাগে। তাই চ্যান সেখানে শপে যায় প্লামস কেনার জন্য, কিন্তু সবই স্টক আউট ছিল। সে সময় শুধু সেই শপেই ছিল। আর ও তো চ্যানকে জিজ্ঞেস করে তুমি প্লামস দিয়ে কি করবে। ও বলে সুয়াংয়ের অনেক বেশি মর্নিং সিকনেস হচ্ছে, তাই আর কি তার জন্য লাগতো। শুধু সোয়াংকে অনেক বেশি ঘৃণা করতো, তাই সেখানে পেঁপে ওকে দেয় আর বলে এটা খেলে ওর ভালো লাগবে। চ্যান তো এসব ব্যাপারে একদমই জানতো না, তাই সেই খাবার নিয়েই ওকে খাইয়ে ফেলে। আসলে এটা পেঁপে জাতীয় একটা খাবার ছিল। সোয়াংও কিছু বুঝতে পারে না আর সে বিস্কুট খেয়ে ফেলে। এখানে ওর ব্লিডিং স্টার্ট হয়ে যায়, ও তো জলদি করে ওকে হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তার ওকে চেক করে আর বলে এখন ইনি ঠিক আছে, কিন্তু উনি কি বাইরের খাবার খেয়েছিলেন? সেখানে ফু বলে সে তো বাড়ির খাবারই খেয়েছিল, আর সে বিস্কুট। পেঁপের বিস্কুটের কথা শোনার পর তো ডক্টর বলে আপনি কেন তাকে সেটা খাইয়েছেন, এটা শরীরকে গরম করে আর এতে বাচ্চাও নষ্ট হতে পারে। ফুজেন সব বুঝতে পারে আর সেখানে সুয়াংকে বলে তুমি চিন্তা করো না, আমি এই ম্যাটারটা ভালোভাবে সামলাবো। আরও কিছুক্ষণ পর সুয়াংয়ের জন্য পানি আনে, আর সেখানে ওর জামা অনেকটাই ভিজে গিয়েছিল, তাই সেটা খুলে ফেলে। সেখানে আমাদের সুয়াং তো ওর বডি দেখছিল আর ওর ইচ্ছা করছিল সেগুলোকে টাচ করতে। ও ফুজেনকে বলে আমি কি একবার তোমার অ্যাপসগুলোকে টাচ করতে পারবো? চ্যান বলে শুধরে যাও মেয়ে। সুয়াং বলে আচ্ছা না দাও, কেউ তো হবে যে আমাকে তার অ্যাপস টাচ করতে দিবে। চ্যান বলে তুমি আমাকে চিট করবে। সুয়াং বলে না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে তারপর অন্য কাউকে বিয়ে করব, তাহলে এটাকে তো চিটিং বলা যাবে না। চ্যান বলে তুমি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাও? সুয়াং বলে হ্যাঁ, তুমি তো আমাকে পছন্দই করো না আর তোমার অ্যাপসগুলোকেও টাচ করতে দাও না, তাহলে তো এটাই ভালো হবে, বাচ্চা হয়ে যাওয়ার পর আমরা ডিভোর্স নিয়ে নিব, কিন্তু বাচ্চারা আমার সাথেই থাকবে, তুমি শুধুমাত্র মাসে খরচ দিয়ে দিও, এরকম ভাবে তুমিও যাকে ভালোবাসো তাকে বিয়ে করে খুশি থাকতে পারবে।
চেন বলে আগে আমাদের বিয়ে হয়ে গেছে, এখন বাচ্চা হবে, তাই আমি তোমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবিনি, কারণ আমি চাই না আমার বাচ্চারা মা বাবার ভালোবাসা ছাড়া বাঁচুক। আমি তোমাকে এবং আমাদের বাচ্চাকে একদমই ছেড়ে কোথাও যাব না। কিন্তু হ্যাঁ, তুমি যদি আমাকে ধোকা দাও তাহলে আমি তোমাকে জেলে পাঠিয়ে দিব। এসব কিছু বলে তো রেগে মেগে চলে যায়। সুয়ান ভাবছিল কিপটা কোন হানকার, আমাকে তোমার কাছেও আসতে দেও না, আবার নিজেকে টাচও করতে দেও না, আবার এখন ডিভোর্সও দিবা না। তাহলে আমি কি আমার পুরো জীবন বিধবাদের মতো কাটাবো? অন্যদিকে সুদার বান্ধবীকে বলছিল সে সবকিছু ইচ্ছা করেই করেছে যাতে সুয়াংয়ের বাচ্চারা মারা যায়। তখনই পেছন থেকে সেখানে আমাদের জ্যান সবই শুনে ফেলে আর বলে, সু তুমি কিভাবে এরকম কাজ করতে পারো? তুমি কেন এরকম করেছো? সু বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি তাই আমি সব করেছি। জ্যান বলে, ফালতু কথা বন্ধ করো, চিপ আমাকে বলেছিল তাই আমি তোমার সাথে প্ল্যান ডেটে গিয়েছিলাম। আমি তোমাকে পছন্দ করি না, আগেও বলেছি, আর এখন বলছি আমি শুধুমাত্র সুয়াংয়ের হাজব্যান্ড। আর এখন তোমার সাথে যা হবে সব নিজের দোষেই হবে। এসব কিছু বলে ও তো সুয়ানের কাছে যায় আর ওর কেয়ার করছিল। সুয়ান নিজে ওকে খাওয়ায় আর নিজের শার্ট খোলে আর সুয়ানকে বলে কত গরম লাগছে, আমি শাওয়ার নিয়ে আসি। তারপর ও তো শাওয়ার নিয়ে কোনো শার্ট না পরেই সেখানে চলে আসে আর সেখানে সুয়ানকে বলে, তুমি আমার বডি দেখতে চাও তাই না? সুয়ান বলে, তুমি আমাকে ইমপ্রেস করতে চাচ্ছ। জ্যান বলে, এখন তুমি আমার বডি দেখেই ফেলেছো, তাই অন্য কোনো পুরুষের বডি তুমি দেখতে পারবে না। সুয়ান বলে, আমি তো জানতাম না আপনি এত পসেসিভ, কিন্তু আপনি যদি না চান আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে আপনার আমার কাছে আসতে হবে। আমি আপনার কাছে আসবো আর আপনাকে টাচও করবো, আপনি কিছু বলতে পারবেন না। জ্যান বলে, অনেক হয়েছে, তোমার কি লজ্জা লাগে না? সুয়াং বলে, আপনার যদি এতই লজ্জা লাগে তাহলে বাচ্চা হওয়ার পর আমরা ডিভোর্স নিয়ে নিব। জ্যান বলে, তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যাপারে অনেক ভালোভাবেই ভেবেছি। তুমি আমাকে টাচ করতে পারবে, কাছেও আসতে পারবে, কিন্তু অন্য কাজ কিন্তু হবে না, কারণ তুমি মা হতে চলেছ, তাই সেটা অনেক বিপজ্জনক হবে। সুয়াং বলে, কিন্তু এটা যথেষ্ট না, আমি চাই আপনিও আমাকে পছন্দ করেন আর আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না। জ্যান বলে, আমি তোমাকে আগেই বলেছি আমার জীবনে অন্য কেউ নেই, আমি শুধুমাত্র মিস ওয়ের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম আর কিছুই না। এসব দেখে তো ওর অনেক বেশি ভালো লাগছিল। সুয়াং ভাবে সে কত কিউট, তার সাথে ফ্লার্টিং করতে মজাই লাগছে। জ্যান বলে, আমি তোমার সাথে একটা সিম্পল এবং সাধারণ জীবন চাই, সেখানে আমরা এবং আমাদের বাচ্চারা অনেক বেশি হ্যাপি থাকবে। সুয়াং বলে, আমি রাজি, আর ওকে কিস করে বসে। এখানে আমাদের এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।